শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করেই তারা আমার সেনাবাহিনীকে সেনা শূন্য করার মিশনে নেমেছিল পিলখানা বিদ্রোহের মাধ্যমে। ভারত বাংলাদেশিদের মন জয় করতে পারেনি, কিন্তু লাখ লাখ দালাল তারা তৈরি করেছে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ দীর্ঘদিনের, আর এর বিরুদ্ধে আপনি খুবই সোচ্চার ছিলেন, আমরা মাঠে দেখেছি। আপনি আপনার দল 12 দলীয় জোট, ওই সময়কার পরিস্থিতি বা আপনার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ স্বাধীনতার নেপথ্যেই তাদের একটি আলাদা চক্রান্ত ছিল। সেখানে আপনারা দেখেছেন যে 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এটা পাক ভারত যুদ্ধ হিসেবেও বলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে। এই যে লাখো শহীদের আত্মত্যাগ, সেই জিনিসটাকে অস্বীকার করা হয়েছে। আমাদের সাথে 25 বছরের গোলামি চুক্তি করা হয়েছিল 72 সালে ভারতের, এবং সেনাবাহিনীকে তারা রাখতে চায়নি। প্যারালালি রক্ষী বাহিনী যেটা আছে, প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিল। তো শুরু থেকেই একটি সুস্পষ্ট নীল নকশা নিয়েই কিন্তু ভারত এগুচ্ছে, এবং যেটা আমরা দেখেছি সিকিমের ক্ষেত্রে হয়েছে। 50টি বছর লেগেছিল লিন্দুব দর্জিকে তৈরি করে গণভোটের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রকে প্রদেশ বানিয়ে নেওয়ার সেই চক্রান্তটা চলছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের মাধ্যমে তারা হোঁচট খেয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। 2009 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করেই তারা আমার সেনাবাহিনীকে সেনা শূন্য করার মিশনে নেমেছিল পিলখানা বিদ্রোহের মাধ্যমে। আমার 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, যেটা মুক্তিযুদ্ধেও হয়নি। তারপর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে 3টি যে নির্বাচন করা হয়েছে, সেখানে ভারতের বাংলাদেশের প্রত্যেকটি ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ ছিল। তাদের সুজাতা সিং থেকে শুরু করে তাদের প্রত্যেকটি অর্গানাইজেশনকে তারা এখানে ব্যবহার করেছে। ভারত বাংলাদেশিদের মন জয় করতে পারেনি, কিন্তু লাখ লাখ দালাল তারা তৈরি করেছে। তাদের আগ্রাসন এর মাত্রা এমন জায়গায় গিয়েছিল, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের সংস্কৃতি কালচার, সেটাতে তারা নগ্ন হস্তক্ষেপ করেছে। পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ হত্যা করত। বাংলাদেশের পুরো বাজারটা ভারত নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। প্রত্যেকটা জায়গায় ভারতময় হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ভারত বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলাম, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলাম, সর্বোপরি ভারতকে বয়কটের ডাক দিয়েছিলাম। সেটা আমরা শুরু করেছিলাম এইবার 2024 সালের নির্বাচনের পর থেকে। আমি জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে সেই আন্দোলনটা করি। সারা বাংলাদেশ চুষে বেরিয়েছি। প্রত্যেকটি জেলায় মহানগরে আমরা ভারত বিরোধী মিছিল করেছি, আমরা ক্যাম্পেইন করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা জনগণকে সচেতন করেছি। আমার 54টি নদীর পানির ন্যায্য হিস্সা চেয়েছি। আমার সীমান্তে যেন পাখির মতো গুলি করে আমার নাগরিককে হত্যা না করা হয়, ফেলানির লাশ যেন ঝুলিয়ে না রাখা হয়, এবং সেই শাহবাগীরা যাদের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারা আবার সরব হয়েছে। শাহবাগের সেই লাকি এবং অন্যান্য যারা আছেন, তারা এই ধর্ষণের বিরুদ্ধে পুলিশের গায়ে হাত তুলেছেন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। ধর্ষণের ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু এই সরকারের বা উপদেষ্টাদের কেউ কি ধর্ষণ করেছে? সরকার কি ধর্ষণ চাপা দিতে চাচ্ছে? সরকার কি গ্রেফতার করছে না? সরকার কি ভুয়া তথ্য দিচ্ছে? যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি কেন পুলিশকে পেটাবেন? আপনি কেন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যাবেন? আওয়ামী লীগের আমলে সেই ঔদ্ধত্য কোথায় ছিল আপনাদের? ঔদ্ধত্য বলবো না, আমি বলবো সেই সৎ সাহসটুকু কোথায় ছিল, যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানিক 100টি ধর্ষণ করে সগৌরবে ধর্ষণের সেঞ্চুরি পালন করতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ছেলেরা ধর্ষণ করে সেই আলামত গায়েব করে দিতে পারে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় না। তখন কি গণভবনমুখী কোনো পদযাত্রা হয়েছিল? পুলিশের পেদানীতি তো এক পাও আগাতে পারেননি। আজকে সকলেই অধিকারের জন্য নেমেছে। ধর্ষণের বিচার আমরাও চাই, আইনের মাধ্যমে হতে হবে। আইনটাকে তো আমার নিজের হাতে তুলে নিতে পারবো না। আমরা দাবি করছি সর্বোচ্চ 3 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধর্ষকদের। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।
একজন ব্যক্তিগত মানুষ বা ধর্ষকের বিচ্ছিন্ন ঘটনার জন্য আপনি তো সরকারকে দায়ী করতে পারেন না। এই সমস্ত যে কাজগুলো হচ্ছে সবকিছু ভারতের, আমি মনে করি পরিকল্পিত প্রেসক্রিপশনে বাংলাদেশে হচ্ছে সরকারকে অস্থিতিশীল করার জন্য। সমস্ত অস্থিরতাগুলো আছে, আমি বিশ্বাস করি আস্তে আস্তে সবকিছুই কেটে যাবে। একটি নির্বাচনমুখী যখন জাতি নির্বাচনের ট্রেনে উঠে যাবে